আমি আমার বসের সাথে চলে গেলাম ফ্রান্সের রাজধানী প্যারিসে। সেখানে বস আমাকে নিয়ে একটি নামকরা বিলাসবহুল হোটেলে উঠলেন। এই প্রথম বসের সাথে কোনো এক নামকরা হোটেলে অফিসিয়াল কাজের জন্য আমার প্রথম বিদেশ ভ্রমণ। প্রথম দিন রাতে খাওয়া দাওয়া করে গল্প করতে করতে দুজনেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু রাত যখন গভীর হলো তখন বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি নুসরাত জাহান তুলি। আমার ডাক নাম তুলি। আমি বাংলাদেশের একজন মেয়ে। গোপনীয়তা রক্ষা করার জন্য এখানে আমি আমার নাম ব্যবহার করলাম। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো আমার নিজের বাস্তব জীবনের একটি সত্য ঘটনা। তো মেয়েদেরকে চাকরি করাটা বাংলাদেশের যে কোনো ডিপার্টমেন্টে কতটা কঠিন তা হয়তো আমার আজকের এই গল্পটি শুনলে আপনারা কিছুটা অনুধাবন করতে পারবেন। তো বন্ধুরা, আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হই এবং তার পাশাপাশি একটি জব করার চিন্তাভাবনা করি, যেহেতু আমার পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যে কারণেই আমি একটি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাই। মানে বন্ধুরা, আমি একটু মোটামুটি সুন্দরী ছিলাম, তো তাই ইন্টারভিউ দিতে যখন আমি গেলাম তখন বস আমাকে দেখেই আমাকে অটো সিলেক্ট করে নিয়েছে। মানে কি বলবো বন্ধুরা, শুধুমাত্র আমার নাম ঠিকানা এইটুকু জিজ্ঞেস করেই বস আমার কোনো কাগজপত্র দেখে নাই। ডাইরেক্ট অটো সিলেক্ট করে নিয়েছি। আমি স্যারকে বলেছিলাম, স্যার আমার কাগজপত্রগুলো একটু দেখেন। তখন স্যার বলল, কোনো সমস্যা নেই, তোমার চাকরি হয়ে গেছে, কাল থেকে তুমি জয়েন করবা। আমি বললাম, ঠিক আছে স্যার। সত্যি কথা বলতে বন্ধুরা, এটিই ছিল আমার জীবনের প্রথম চাকরি। আর জীবনের প্রথম চাকরি পাওয়ার আনন্দটাই ছিল অন্যরকম। তা তোমাদেরকে বন্ধুরা বোঝাতে পারবো না। যাই হোক বন্ধুরা, চাকরি হয়ে গেল। পরের দিন থেকে আমি নিয়মিত অফিস করছি। প্রথম দিন স্যার আমাকে বেশ কিছু উপদেশ দিলেন এবং বেশ কিছু নিয়মনীতিও আমাকে পালন করার কথা বলে দিলেন, এবং বসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে আমাকে কি করতে হবে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য হুকুম দিলেন। প্রথমত বন্ধুরা, আমি ভেবেছিলাম এখানকার সবাই ভালো, চাকরিটা খুব আরামসেই করা যাবে। কিন্তু তাদের মুখোশ যখন আমার সামনে উন্মোচিত হল, তখন তো বন্ধুরা আমি হয়ে গেলাম। চলুন তাহলে বন্ধুরা মূল ঘটনাটা শুরু করি। প্রকৃতপক্ষে বন্ধুরা, আমি মোটামুটি অনেকটাই সুন্দরী ছিলাম। এতটাই সুন্দরী ছিলাম যে বুঝতেই তো পারছেন বন্ধুরা, বস আমাকে শুধুমাত্র এক নজর দেখেছিল। দেখার সাথে সাথে আমার কোনো কাগজপত্র যাচাই বাছাই করে নাই, এমনিতেই চাকরিটা দিয়ে দিলেন। তো বন্ধুরা, আমি চাকরিটা করছিলাম 1-2 মাস চাকরি করলাম। আমার কোনো সমস্যা হয় নাই। সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে, ভালো আচরণ করেছে। বেতন টেতনও বস আমাকে খুব সঠিকভাবেই দিয়ে দিয়েছে। তো আমার প্রথম 3 মাস ছিল বন্ধুরা শিক্ষান বিষকাল। আর এই জন্যই আমার উপর খুব তেমন বেশি একটা চাকরির যে প্রেসার, এ প্রেসারটা পড়ে নাই। তো এভাবেই 3 মাস চাকরি করার পর আমার উপর পুরোপুরি প্রেসারটা আস্তে আস্তে পড়তে লাগলো। শুরু হলো আমার উপর আস্তে আস্তে চাকরির প্রেসার। তো প্রথম 3 মাস বন্ধুরা আমি খুব ভালোভাবেই চাকরি করছিলাম। সকাল 9টায় পৌঁছে যাইতাম, আবার বিকেল 5টায় চলে আসতাম। কিন্তু পরবর্তীতে যখন অফিসে মাঝে মাঝে কাজের প্রেসার বেড়ে যেত, তখন আমাকে অনেক দিন রাত্রেও ডিউটি করতে হতো। আর আমিও চাকরি বাঁচানোর জন্য, অর্থাৎ অফিসের মঙ্গলের কথা বিবেচনা করে, আমিও রাত্রের ডিউটিটা মেনে নিতে বাধ্য হয়েছিলাম। আর পরিবেশী বন্ধুরা বলে দেই কখন কি করতে হবে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল বন্ধুরা। অবশেষে আমি মাঝে মাঝে রাত্রের ডিউটিটাও করতাম।
রাত্রে ডিউটি করলে অবশ্যই আমি ওভারটাইমের যে টাকাটা, ওইটাও অনেক বেশি পেতাম। তো মাঝে মধ্যে যখন অফিসের কাজের প্রেসার বেড়ে যেত, তখন আমাদের বসও রাত্রে ডিউটি করতে হতো। তো বস যখন রাত্রে ডিউটি করত, তখন মাঝে মধ্যেই বস আমাকে অফিসের প্রয়োজনে তার চেম্বারে ডাকত, এবং যখন একটু ফ্রি সময় পাইত, তখনই অফিসের কাজের পাশাপাশি বস আমাকে বিভিন্ন বিষয়ে, মানে আমাকে প্রশ্ন করত, মানে আমার ফ্যামিলির বিষয়ে, আমার ব্যক্তিগত বিষয়ে, আমার পড়ালেখার বিষয়ে এবং অন্যান্য বিষয়ে বস আমাকে বিভিন্ন প্রশ্ন করত। আমিও শুধু শুধু বসের প্রশ্নের উত্তর দিয়ে যেতাম। আমি বসের সাথে খুব একটা বেশি ফ্রি হতে পারিনি, কারণ উনি তো আমার বস। উনাকে আমি যথেষ্ট সম্মান করতাম। তারপরও বসের সাথে এভাবে আস্তে আস্তে গল্প করতে করতে মোটামুটি ভাবে ফ্রি হয়ে গিয়েছিলাম। এভাবে বন্ধুরা আমার চাকরির দিনকাল মোটামুটিভাবে ভালোই চেয়েছিল। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, যবে থেকেই বসের সাথে আমি চাকরিজনিত কারণে একটু ভালো সম্পর্ক হতে চলেছে, তখন থেকেই মানে আমার চাকরির যে প্রেশারটা, সেটা আস্তে আস্তে কমতে লাগল। এবং এক পর্যায়ে আমার যে অফিসিয়াল কাজটা ছিল, এই অফিসিয়াল কাজটা থেকে আমাকে প্রমোশন দিয়ে, মানে বসের ব্যক্তিগত সহকারী হিসেবে আমাকে নিযোগ দিল। আর প্রকৃতপক্ষে বন্ধুরা, আমি কিন্তু অফিসিয়ালি কাজের প্রতি অনেক মনোযোগী ছিলাম, এবং অফিসের কাজের ভালো পারফরম্যান্সের কারণেই বস আমাকে প্রমোশন দিয়ে উনার ব্যক্তিগত সহকারী হিসেবে নিযোগ দিলেন। আর এতে আমি অনেক হ্যাপি হয়েছিলাম, কারণ বসের ব্যক্তিগত সরকারি হওয়া অনেক বিশ্বাসের ব্যাপার ছিল। আর বস্তুত বন্ধুরা, বস আমাকে প্রচণ্ড বিশ্বাস করত, যে কারণে হয়তো আমাকে উনার ব্যক্তিগত সহকারী হিসেবে নিযোগ দিলেন। কিন্তু এখানে যে ভালো মানুষের আড়ালে একটা ভেজা বেড়ালের চরিত্র লুকিয়ে আছে, তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। যাই হোক বন্ধুরা, এরপর থেকেই আমি বসের ব্যক্তিগত সহকারী হিসেবে অফিসের দায়িত্ব পালন করতে শুরু করলাম। ওহ বন্ধুরা, তোমাদেরকে তো আমার বস সম্পর্কে কিছু বলাই হয়নি। আমার বস মোটামুটি অনেকটা বয়স্ক লোকই ছিল। উনার বয়স আনুমানিক ৩৫ ঊর্ধ্বে হবে। দেখতে অনেকটাই স্বাস্থ্যবান এবং হ্যান্ডসামও বটে, এবং অনেক উচ্চশিক্ষিত। জীবনযাত্রার মানও একটু ভিন্নতম। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে পছন্দ করে, এবং বস একটু শৌখিন স্বভাবের বটে। বিশেষ করে সৌন্দর্যটাকে বস অনেক বেশি পছন্দ করে। আমিও প্রচণ্ড সুন্দরী ছিলাম বিধায় বস আমাকে তার ব্যক্তিগত সরকারি হিসেবে নিযোগ দিয়েছিলেন। যাই হোক বন্ধুরা, একদিন রাতের বেলায় আমি ডিউটি করছিলাম। হঠাৎ করে বসের চেম্বার থেকে কেমন জানি একটা কান্নার আওয়াজ আসছিল। আমি বুঝতে পারছিলাম না কে সেখানে কাঁদছে। তারপর আমি বসের চেম্বারে এগিয়ে গেলাম। বসের চেম্বারে আমি গিয়ে দেখলাম বস কেমন জানি মিটিমিটি করে কাঁদছে। আমি বললাম, বস, কি হয়েছে আপনার? তখন বস বলল, তুলি, আমার মনে অনেক কষ্ট। আমি বললাম, স্যার, এত টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, কোনো কিছুরই তো অভাব নেই আপনার, তাহলে আপনার মনে এত কষ্ট কিসের স্যার? তখন বস আমাকে বলল, তুলি, টাকা পয়সা, অর্থ সম্পদেই কি সুখী হওয়া যায়? তুলি, জীবনে বাঁচতে হলে মনের প্রশান্তিটাই সবচেয়ে বড়। আমি খুব আশ্চর্যান্বিত হয়ে বললাম, স্যার, কি বলছেন আপনি? আপনার কোনো কিছুরই তো অভাব নেই, অথচ আপনার মনের ভিতর এত অশান্তি। আপনার মনে কোনো শান্তি নেই, আপনার মনে কোনো প্রশান্তি নেই। সেটা স্যার আমি বিশ্বাস করতে পারলাম না। তখন স্যার আমাকে বলল, তুলি, আমি জানি তুমি বিশ্বাস করবে না, কারণ মানুষের বাহিরটা দেখে কখনো ভিতরের কষ্টটা চিহ্নিত করা যায় না।
আমি বললাম, স্যার, যদি অন্ধকার চর্চা মনে না করেন তাহলে আমি একটি কথা বলবো। তখন স্যার বলল, হ্যাঁ তুলি, সমস্যা নাই, বলো। আমি বললাম, স্যার, আপনার কিসের এত কষ্ট? আমাকে একটু বলবেন দয়া করে। তখন স্যার আমাকে বলল, তুলি, শুনতে চাও তুমি আমার কষ্টের কথা? শুনতে চাও তুমি আমার জীবনের কথা? আমি বললাম, জি স্যার। তখন স্যার আমাকে বলল, তুলি, যদি তুমি আমার জীবনের কথা, জীবনের কষ্টের কথাগুলো শুনতে চাও তাহলে আমাকে তোমার সাথে একটি জায়গায় যেতে হবে। আমি বললাম, কোথায় স্যার? তারপর স্যার আমাকে বলল, কোনো প্রশ্ন করতে পারবা না, আমি তোমাকে যেখানেই নিয়ে যাব তুমি শুধু সেখানেই যাবে, তাহলেই বুঝতে পারবে আমার কষ্ট কতটুকু। আমি বললাম, ঠিক আছে স্যার। তারপর বন্ধুরা স্যারের সাথে স্যারের কষ্টটা অনুধাবন করার জন্য চলে গেলাম স্যারের নেওয়া গন্তব্যস্থানে। কিন্তু স্যার আমাকে এমন জায়গায় নিয়ে গেল যেখানে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। স্যার আমাকে একটি ডিস্কো সেন্টারে নিয়ে গেলা এবং সেখানে আমি দেখতে পেলাম অনেক লোক নাচ গান করছে। আমি বললাম, স্যার, আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? তখন স্যার আমাকে একটি মেয়েকে দেখিয়ে বলল, ওই যে মেয়েটি দেখতেছ, ওই মেয়েটি আমার স্ত্রী। প্রতিদিন এরকম হাজার হাজার লোকদের সামনে নাচে গান করে। বাবা মায়ের পছন্দে একমাত্র ধনীর দুলালিকে বিয়ে করেছিলাম। তুলি, আমি জানতাম না যে সে ওয়েস্টার্ন কালচারে মানে ওয়েস্টার্ন পরিবেশে বড় হয়েছে। বিয়ের পর তাকে শত বোঝানোর পরেও তার ওই অভ্যাসটা দূর করতে পারলাম না। হাজার চেষ্টার পরেও আমি তাকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে পারলাম না। সে তার মতো করে জীবন যাপন করে, প্রতিদিন হাজারো লোকের সাথে আড্ডায় মেতে উঠে। তারই আচরণে জীবনটা আমার অতিষ্ঠ হয়ে ওঠে। আমি না পারি তাকে ছাড়তে, না পারি তাকে নিয়ে সংসারে মনোযোগ দিতে। কারণ আমার বাবা তার বাবার বন্ধু ছিল এবং বিয়ের সময় আমার বাবা শখ করে তার নামে মানে আমার স্ত্রীর নামে নিজের মেয়ে মনে করে। আমার বাবার স্থাবর অস্থাবর সকল প্রকার সম্পত্তির ৮০% তার নামে উইল করে দিয়ে গিয়েছিল। এমনভাবে দিয়ে দিয়েছিল আমি যদি তাকে কোনোদিন ছেড়ে দেই তাহলে তার ৮০% সম্পত্তি আমি পাব না। তুলি, আজকে বাবা নেই, কিন্তু বাবার একটি মাত্র ভুলের কারণে এত বড় শাস্তি আমাকে পেতে হচ্ছে, সেটা আমিই বুঝতে পারছি। বলতে পারো তুলি, এখন আমি কি করতে পারি? তাকে তো আমি কিছুই করতে পারতেছি না। কারণ তুলি, পরিশ্রম করি আমি, কিন্তু এর সুফল ভোগ করে আমার স্ত্রী। তাতে আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু সে যদি আমার কথা অনুযায়ী চলত। তুলি, তুমি কি বলতে পারো এ পৃথিবীতে আপনজনের দেওয়া কষ্টের চাইতে আরও কষ্ট কি এই পৃথিবীতে আছে? আমি বললাম, স্যার, আপনি যা বলছেন ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে আমার কি করণীয় স্যার? তখন আমার স্যার মনে আমার বস, তিনি বললেন, তাহলে তুলি, কি আমার একটা কথা রাখবা? আমি বললাম, কি কথা স্যার? তখন স্যার আমাকে বলল, তুলি, আমি মানসিকভাবে যন্ত্রণায় আছি। সারাটা জীবন এই তো অফিস আর ডিউটি করেই পার করলাম, কিন্তু আজ আমার কোথাও থেকে ঘুরে আসতে মন চাচ্ছে। মানে তুমি যদি আমার ভ্রমণ সঙ্গী থাকো তাহলে তোমার সাথে গল্প আর কথা বলতে বলতে আমি একটু হালকা হতে পারব। আমি বললাম, কোথায় যাবেন স্যার? বন্ধুরা তখন বস বলল, তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে নিয়ে আমি ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৫ দিনের জন্য ভ্রমণ যাব। সেখানে অবশ্যই আমাদের অফিসিয়ালি একটা কাজও আছে। আমি বললাম, স্যার, যদি আমার ওই কাজটা অফিসিয়ালি দায়িত্ববোধ এর মধ্যে পড়ে তাহলে আমার আপনার সাথে যেতে কোনো আপত্তি নেই। তখন স্যার বলল, হ্যাঁ নিশ্চয়ই, সেটা একটা অফিসিয়াল কাজ, ১৫ দিনের জন্য। তারপর বন্ধুরা আমি আমার বসের সাথে
চলে গেলাম ফ্রান্সের রাজধানী প্যারিসে। সেখানে বস আমাকে নিয়ে একটি নামকরা বিলাসবহুল হোটেলে উঠলেন। এই প্রথম বসের সাথে কোনো এক নামকরা হোটেলে অফিসিয়াল কাজের জন্য আমার প্রথম বিদেশ ভ্রমণ। প্রথম দিন রাতে খাওয়া দাওয়া করে গল্প করতে করতে দুজনেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু রাত যখন গভীর হল তখন আমার কাছে মনে হল কেউ যেন রুমের মধ্যে কেমনভাবে কথা বলছে। আর এরকম ধরনের কথা শুনে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে আমি শুনতে পেলাম, হয়তো স্বপ্নের মধ্যে, স্যার আমাকে বলছে, তুলি সুইট হার্ট, আমি অনেক কষ্টে আছি, মানসিকভাবে অনেক যন্ত্রণায় আছি। তুলি, আমি মানসিক প্রশান্তি পেতে চাই। তুমিই একমাত্র আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারো। তুলি, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে অনেক পছন্দ করি তুলি। আমি জানি আমার চাইতে তোমার বয়স অনেক কম, কিন্তু তুলি, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুলি, ভালোবাসা কি বয়সে আটকানো যায়? স্বপ্নের মধ্যে স্যার এরকম ধরনের কথা বলছিল, আর এদিকে আমি তখন জাগ্রত। তখন আমি স্যারকে জাগ্রত করলাম আর বললাম, স্যার আপনি ঘুমের মধ্যে হয়তো কোনো স্বপ্ন দেখছিলেন আর একা একাই কথা বলছিলেন, তাই আপনাকে আমি জাগ্রত করালাম। তারপর বন্ধুরা, স্যার জাগ্রত হয়ে আমাকে বলল, তুলি, ফ্রান্সের মাটিতে তোমার আর আমার এই প্রথম কোনো ভ্রমণ। আমি চাচ্ছি এই ভ্রমণটাকে স্মরণীয় করে রাখতে। তারপর বন্ধুরা, সেই ভ্রমণটাকে স্মরণীয় করে রাখার জন্য এমন কিছু ঘটনা হয়েছিল যা সত্যি স্মরণীয় হয়ে আছিল আমাদের জীবনে। বুঝতেই তো পারছেন বন্ধুরা কি কি হয়েছিল। তারপর বন্ধুরা 15 দিন পর আমাদের অফিসিয়াল কাজ শেষ করে আমরা আবার বাংলাদেশে ফিরে আসলাম। ফিরে এসে আমাদের অফিসিয়ালি স্বাভাবিক কাজকর্ম করতে শুরু করলাম। তো পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই। আসলে আমরা মেয়েরা মূলত কোথাও কোনো সেক্টরেই নিরাপদ না, কারণ মানুষগুলো এমন ভাবে আমাদেরকে বশীভূত করে, যা মানে কোনো কিছু বোঝার আগেই যেন সবকিছুর সমাপ্তি ঘটে যায়। তো বন্ধুরা, তোমরা যারা এরকম পরিস্থিতিতে আছো, তোমাদের ক্ষেত্রে মানে আমার অনুরোধ, তোমরা সর্বদাই সাবধান থাকবে। তাদের পাতানো ফাঁদে তোমরা কখনো পড়ে যেও না, তাহলে হয়তো আমার মতোই সর্বস্ব হারাতে হবে। তো বন্ধুরা, তোমরা সব সময় সাবধান থাকার চেষ্টা করবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।